সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগতম। আজ আমরা অষ্টম অধ্যায় নগদান বই নিয়ে আলোচনা করব। এখান থেকে দুটি সৃজনশীল আজকে আলোচনা করার চেষ্টা করব, শেষ করতে চেষ্টা করব। দুটি সৃজনশীল তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে, সে দুটি নিয়ে আলোচনা করব। পরবর্তীতে আমরা যখন ক্লাস করব তখন অধ্যায় ভিত্তিক আলোচনা করব। অষ্টম অধ্যায় নগদান বই। শিখন ফল, সমস্যামূলক প্রশ্নের সমাধান। আজকের পাঠ শেষে আমরা নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা তৈরি করতে পারব। 2 ঘোড়া ও 3 ঘোড়া নগদান বই তৈরি করতে পারব। সরাসরি আমরা 3 নং সৃজনশীলে চলে যাব। 3 নং সৃজনশীল, রাজশাহী মডার্ন স্টোর এর 2017 সালের মার্চ মাসের লেনদেন সমূহ নিম্নরূপ। মার্চ 1, নগদ তহবিল 57,500 টাকা। মার্চ 2, নগদে ও চেকে পণ্য ক্রয় যথাক্রমে 10,000 টাকা ও 15,000 টাকা। মার্চ 5, পণ্য বিক্রয় 45,000 টাকা, যার 60% চেকে, অবশিষ্টাংশ নগদে। মার্চ 10, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা এবং পণ্য উত্তোলন 1,000 টাকা। 11, ব্যাংক হতে ঋণ নেওয়া হলো 50,000 টাকা। মার্চ 14, সাদমান এন্টারপ্রাইজকে 30,000 টাকা নিষ্পত্তিতে এত নং চেক প্রদান 29,000 টাকা। এটা হচ্ছে চেক নম্বর। আচ্ছা, এখানে যে বিষয়টা আমাদের জানা দরকার, নগদ তহবিল। আমরা যখন নগদান বই করি তখন শুরুতে যে নগদ তহবিল বা নগদ উদ্বৃত্ত ব্যাংক উদ্বৃত্ত থাকে সেটা ব্যালেন্স বিডি হিসাবে দেখানো হয় নগদান বই। 1 ঘোড়া, 2 ঘোড়া, 3 ঘোড়া নগদান বই। এখানে নগদের চেকে পণ্য ক্রয় আছে, নগদে যথাক্রমে, আর নগদে হচ্ছে 10,000 আর চেকে হচ্ছে 15,000। চেকে বলা থাকলে সেটা ব্যাংক হিসাবে আসবে। 5 তারিখ আছে নগদ পণ্য বিক্রয় 45,000, যার শতকরা 60 চেকে, তার মানে এই 45,000 টাকার 60% হবে চেকে, অবশিষ্টাংশ নগদে। মার্চ 10, ব্যক্তিগত প্রয়োজনে নগদ উত্তোলন 4,000 টাকা এবং পণ্য উত্তোলন 1,000 টাকা। তোমাদের যদি বই সামনে থাকে তাহলে তোমরা টাকাগুলি যে ফিগার, সবকিছু ঠিক আছে কিনা সেগুলো দেখে নিতে পারো না। মূল কথা হচ্ছে অঙ্ক কিভাবে করতে হয় সেটা জানা। যে অঙ্কের যে ফিগার, যে টাকা পরিমাণ, সেটা কম বেশি হোক সেটা ব্যাপার না। কোথাও যদি কম, আমরা প্রশ্নে অনেক সময় আছে 50,000, সেখানে আমরা 60,000 লিখতে পারি, চেঞ্জ করে দিতে পারি। বিষয় হচ্ছে অঙ্কটা কিভাবে করতে হবে, কোনটা কোন দিকে বলবো সেটা হচ্ছে বিষয়। আচ্ছা, প্রথম প্রশ্নের দিকে যাই আমরা এখন। এরপর আরো আছে, দেখো পরবর্তী পেজে আছে, চুক্তির নিকট হতে এত টাকা, নিষ্পত্তিতে এত টাকা প্রাপ্তি, দোকান ভাড়া বা চেক প্রদান এত টাকা, চেক নম্বর এত, ব্যবসায়ের পুরাতন কম্পিউটার বিক্রয় এত টাকা, ব্যাংক সুদ মঞ্জুর করবে এত টাকা। প্রথম প্রশ্ন কি আছে দেখো, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে যে নগদ প্রাপ্তি ও প্রদান যে জাবেদাটা আছে সেখানে কোন কোন বিষয়গুলি অন্তর্ভুক্ত হয়, কোন কোন বিষয় আসে, কোন কোন বিষয় আসে না, কোনটা লিখতে হবে কোনটা হবে না, সেটা আমাদের জানতে হবে।
তাহলে আমরা প্রথমেই দেখি নগদ প্রাপ্তি নগদ প্রদান জাবেদায় যে লেনদেনগুলি লেখা হবে না সেগুলি কি। আচ্ছা, এখানে আমরা দেখি কোনগুলি লেখা হবে না। নগদ তহবিল, এই নগদ তহবিল নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় লেখা হয় না। এটি লেখা হয় 1 গড়া 2 গড়া 3 গড়া নগদান বইয়ে ব্যালেন্স বিডি হিসাবে, কিন্তু নগদ প্রাপ্তি ও প্রদানে এটা লেখা হয় না। নগদ তহবিল 57,500 টাকা। তাহলে ক এর উত্তরে এটা আসবে। ক এর প্রশ্নে বলেছে যে কোনটা কোনটা লেখা হবে না নগদ প্রাপ্তি ও প্রদান বই, তো এটা লেখা হবে না, তাহলে এটা আসবে। এরপর আসো দেখো এগুলি আসবে, বিক্রয় আসবে, ক্রয় আসবে, উত্তোলন। এখানে দেখো পণ্য উত্তোলন 1000 টাকা। পণ্য উত্তোলন এখানে নগদ নাই, এখানে বিষয়টার সাথে নগদ ব্যাংক নাই, এটা প্রাপ্তি প্রদানে আসবে না, কারণ এখানে পণ্য উত্তোলন, এখন উত্তোলন হিসাব আর ক্রয় হিসাব জড়িত আছে। উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট, তাহলে এই 1000 টাকাও আসবে না। তাহলে নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় কোন দুটি আসবে না? 1 তারিখের নগদ তহবিল আসবে না এবং 10 তারিখের পণ্য উত্তোলন আসবে না। 1 আসসালামু আলাইকুম স্যার। 1 তারিখের নগদ তহবিল আসবে না এবং 10 তারিখের পণ্য উত্তোলন আসবে না। তাহলে আমরা 1 উত্তর করে দিতে পারি। দেখো ক এর উত্তর করে দিতে পারি। দেখো নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না এমন লেনদেনের পরিমাণ নির্ণয়। আমরা এভাবে তারিখ, বিবরণ, টাকা টাকা, তারিখ, বিবরণ, টাকা টাকা, এখানে কোন তারিখের গুলি আসবে না? 1 এবং 10। 1 এবং 10। 1 তারিখে ছিল নগদ তহবিল 57,500 টাকা, আর 10 তারিখে আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন 1000 টাকা। এই দুটি লেনদেন কি হবে না? নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবেদা লিপিবদ্ধ হবে না। সেটাই এই ক প্রশ্নে লিখতে বলেছে, কোনটা লিপিবদ্ধ হবে না সেটাই আমি এখানে লিখব। তো 3 নং প্রশ্নের ক নং প্রশ্নের উত্তর হবে 1 তারিখ এবং 10 তারিখে যা আছে সেটা। এখন 10 তারিখে দেখো, 10 তারিখে আংশিক কিন্তু শেষের অংশটা, 10 তারিখে এই যে পণ্য উত্তোলন 1000 টাকা, এইটা আসবে না, বাকি অংশ আবার প্রাপ্তি প্রদানে আসবে। তো 1 তারিখে ছিল নগদ তহবিল 57,500 টাকা এবং 10 তারিখে আছে ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন, এই দুটি আসবে না। যোগ করে দেবো আমরা, যোগ করলে 58,500 টাকা। 58,500 টাকা কয়ের উত্তর হয়ে গেল। এরপর আসো দেখি আমরা কয়ে কি করব। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে নগদ প্রাপ্তি জাবেদা প্রস্তুত করো। আচ্ছা, প্রাপ্তি জাবেদা, এখান থেকে যে লেনদেনগুলির মাধ্যমে আমরা টাকা পেয়েছি, টাকা আসছে, সেটা নগদে হোক আর ব্যাংকে হোক, উভয়টাই এখানে নগদ প্রাপ্তি প্রদান করে। এখানে একটা বিষয় লক্ষণীয় যে আমরা যখন নগদান বই করি তখন ব্যাংকের একটা কলাম থাকে আলাদা, ব্যাংকের একটা ছক থাকে 2 ঘরা 3 ঘরা, তাই না? কিন্তু নগদ প্রাপ্তি ও প্রদান জাবেদায় ব্যাংকের কোনো ছক থাকে না, ব্যাংকের জন্য আলাদা কোনো ঘর থাকে না। এজন্য ব্যাংকের যে লেনদেনগুলি সেটা নগদ প্রাপ্তি রূপে বিবেচনা করতে হবে, সেটাও নগদান ঘরে, নগদ প্রাপ্তির ঘরে লিখতে হবে। আর প্রদানের ক্ষেত্রেও তাই, নগদ প্রদানের ক্ষেত্রেও তাই। তাহলে আমরা দেখবো ক্ষয় কি আছে। সবটা কিভাবে আঁকবো দেখো। 3 খ, মডার্ন স্টোর নগদ প্রাপ্তি জাবেদা। মডার্ন স্টোর নগদ প্রাপ্তি জাবেদা। হিডিংটা লিখবো তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র, নগদ ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এখানে বার্তার ঘরে দেখবো অনেকে প্রাপ্ত বার্তা, প্রদত্ত বার্তা লেখে, এটাও লিখতে পারো। এখানে প্রদত্ত বার্তা ডেবিট লিখতে পারো, কারণ ডেবিট বললেই বোঝা যায় যে বার্তাটা দেওয়া হয়েছে, আর যখন পাওয়া যায় বার্তা তখন ক্রেডিট হয়, বার্তা প্রাপ্ত। আচ্ছা,
তাহলে নগদ প্রাপ্তি জাবেদায় ছক হবে এভাবে, তারিখ, ক্রেডিট হিসাব খাত, সূত্র নগদ ডেবিট, বার্তা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ডেবিট। এখন এখানে একটা বিষয় তোমাদের জানতে হবে, যে অন্যান্য হিসাবটা কি। অন্যান্য হিসাব ক্রেডিট, এটা জানতে হবে। দেখো, প্রাপ্তি জাবেদা, প্রাপ্তি ঘটতে পারে কি কি ভাবে। প্রাপ্তি, টাকা প্রাপ্তি ঘটে কি কি ভাবে। একটা হচ্ছে বিক্রয় করে প্রাপ্তি ঘটে, বিক্রয় করে প্রাপ্তি ঘটে। আর একটা দেনাদারের কাছ থেকে। এই দুটি নির্দিষ্ট, এই জন্য এই দুটি লেখা আছে, বিক্রয় এবং দেনাদার। এদের কাছ থেকে আমরা টাকা পাই। এছাড়া অন্য যার কাছ থেকে পাবো, অন্য কোনো ভাবে পেলেই সেটাই অন্যান্য করে আসবে। এই দুটি হচ্ছে বিক্রয় এবং দেনা, এদের কমন বিষয়। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠানে মানে অর্থের যে আগমন ঘটে, যে এটা ঘটে, সেটা বিক্রয়ের মাধ্যমে এবং দেনাদারের কাছ থেকে। বিক্রয় যখন বাকিতে হয় তখন দেনাদার হয়, দেনাদার যখন টাকা দেয় ওর কাছ থেকে যখন টাকা পাই তখন ওদের হিসাবকে ক্রেডিট করি। আবার যখন বিক্রয় করি নগদে তখন ওদের হিসাবকেও ক্রেডিট করি। ওদের কাছ থেকে আমরা নগদ টাকা পাই, নগদ প্রাপ্তি ঘটে। এছাড়া এই দুটি কমন বিষয়। এছাড়া বাকিগুলি কোনো জায়গা থেকে যখন টাকা পাবো সেটা অন্যান্য হিসাবে আসবে, সেটা আসবে অন্যান্য হিসাবে। আবার এখানে নগদ, প্রত্যেকটা লেনদেনই এই নগদের ঘরে টাকা বসবে, প্রত্যেকটা লেনদেনই নগদের ঘরে টাকা বসবে। আর এখানে কার কাছ থেকে বিক্রয় করে পেলে বিক্রয়ের ঘরে, দেনাদারের কাছ থেকে পেলে দেনাদারের ঘরে, আর এছাড়া অন্য কারো কাছ থেকে পেলে অন্যান্য ঘরে। আর এখানে যদি বাট্টা জড়িত থাকে তাহলে যেটুকু বাট্টা আছে এটা বাট্টার উপরে বলবে। ক্লিয়ার বিষয়। এখানে দেখুন দুইটা ডেবিট, নগদ এবং বাট্টা ডেবিট, আর বিক্রয়, দেনাদার এবং অন্যান্য সব ক্রেডিট। কারণ এদের কাছ থেকে আমি টাকা পাবো, এদের কাছ থেকে টাকাটা আসবে, নগদে আসবে। তাহলে নগদ আসলে নগদ ডেবিট হবে, প্রাপ্তি, নগদ প্রাপ্তি, নগদে ডেবিট হবে। আর যাদের কাছ থেকে পেলাম তাদের হিসাবটা ক্রেডিট হবে। যদি কোনো লেনদেনের সাথে বাট্টা থাকে তাহলে ওই বাট্টার ঘরে বাট্টা পড়বে। আচ্ছা, আমরা দেখি কিভাবে আসবে। দেখো, প্রাপ্তি আছে এই হিসাবগুলি 5, 11, 17, 27 এবং 31 তারিখের লেনদেনগুলির মাধ্যমে ব্যবসায় নগদ প্রাপ্তি ঘটেছে, নগদ টাকা এসেছে। অর্থাৎ আমরা প্রশ্নটা পড়লেই বুঝতে পারবো কোন লেনদেনের মাধ্যমে ব্যবসায় টাকা এসেছে, টাকা এসেছে। দেখো, মার্চ 5 তারিখ এখানে আছে, দেখো ডট দেওয়া আছে, ডট। কারণটা হচ্ছে এখানে বিক্রয়ের মাধ্যমে পেয়েছি। এই যে নগদ প্রাপ্তি এবং প্রদানে, প্রদানে ক্রয় ডট থাকবে আর প্রাপ্তিতে বিক্রয়ে ডট থাকবে। অর্থাৎ যদি পণ্য বিক্রয় করে টাকা আসে তাহলে এখানে ক্রেডিট হিসাব খাতের নাম লেখার প্রয়োজন নাই। কারণ হচ্ছে ক্রেডিট হিসাব খাতের নাম এখানে বলা আছে বিক্রয়, এখানে কি বলা আছে বিক্রয়, ক্রেডিট হিসাব বিক্রয়। কিন্তু ব্যাংক ঋণের কথা বলা নাই, ব্যাংক ঋণের হিসাব আছে নাই, সেটা অন্যান্য। এই জন্য এখানে ওর নাম নির্দিষ্ট করে লিখতে হবে। চুক্তির নাম লেখা নাই কিন্তু দেনাদারের নাম লেখা আছে, দেনাদারের ঘরে বসবে। এই জন্য চুক্তির নাম এখানে কার কাছে, দেনাদার তো অনেক থাকতে পারে, এই জন্য দেনাদারের নাম লেখা আছে। অফিস সরঞ্জামের নাম লেখা আছে, কারণ এখানে অফিস সরঞ্জামের ঘর নাই, আছে সেটা যাবে অন্যান্য ঘরে। ব্যাংক সুদ এখানে অন্যান্য ঘরে যাবে। তাহলে একটা বিষয় এখানে লক্ষ্য করো, আমি যেটা বলছিলাম শুরুতে, যে প্রাপ্তি অথবা প্রদান যাই হোক না কেন, নগদ ঘরে সম্পূর্ণ টাকা, মানে প্রত্যেকটা লেনদেনের টাকা আসবে, নগদ ঘরে প্রত্যেকটা লেনদেনের টাকা আসবে। দেখো 5 তারিখের টাকা চলে আসছে, 11 তারিখের টাকা চলে আসছে, 17, 27, 31, সবগুলি টাকা কিন্তু নগদে চলে আসছে, সবগুলি টাকায় নগদে চলে আসবে। অর্থাৎ নগদ প্রাপ্তি যাই ঘটবে, নগদান ঘরে সব টাকা চলে আসবে, যদি বাট্টা থাকে বাট্টা বাদে। আচ্ছা, তো আমরা দেখি 5 তারিখের লেনদেন 45,000 টাকা পণ্য বিক্রয়, এটা কোথায় বসবে বাকিটা, বিক্রয়ের ঘরে বসবে। এখানে বিক্রয় আছে, বিক্রয়ের ঘরে বসিয়ে দেবে। 5 তারিখে বিক্রয় করেছি, টাকা এসেছে নগদের ঘরে লিখলাম আর বিক্রয়ের ঘরে লিখলাম। আর যেহেতু নগদ প্রাপ্তি বিক্রয় হিসাবটা এখানে আছে, এই জন্য বিক্রয় এখানে লিখতে হয় না, এখানে ডট ডট। এরপরে আসো 11 তারিখে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করেছি, তাহলে নগদ টাকা আসলো, এই যে নগদের ঘরে বসালাম। এখন আর একটা টাকা কোথায় বসবে, ডেবিটে বসলো, ক্রেডিটে তো বসাতে হবে, সেটা কোথায়,
এখানে ব্যাংক ঋণের ঘর আছে? নাই। বার্তা বিক্রয় দেনাদার, তাহলে ব্যাংক ঋণের ঘর নাই, আছে অন্যান্য, তাহলে অন্যান্যর ঘরে বসবো। ক্লিয়ার কিনা বিষয়টা? এরপর আসো 17 তারিখে। 17 তারিখে সুক্তির নিকট থেকে পেয়েছি এত টাকা, কিন্তু তার কাছে আমরা 25,000 টাকা পেতাম। কত টাকা পেতাম? 25,000 টাকা পেতাম। হ্যাঁ, শুনতেছ সুরাইয়া? 25,000 টাকা পেতাম, কিন্তু তার কাছ থেকে পেয়েছি কত? 24,250 টাকা। তাহলে যেটা কম পেয়েছি, অর্থাৎ এই 25,000 থেকে 24,250 টাকা বাদ দিলে যেটা হবে, এটা কম নিয়েছি আমি, মানে বার্তা তাকে দিয়েছি, এই জন্য এটা হচ্ছে প্রদত্ত বার্তা। 750 টাকা দিয়েছি তাকে, মানে ছেড়ে দিয়েছি। আমি সুক্তির কাছে 25,000 টাকা পেতাম, সেখান থেকে সে আমাকে 24,250 টাকা দিয়েছে, আর 750 টাকা আমি তাকে ছেড়ে দিয়েছি। তার মানে সেটা হচ্ছে বার্তা। 750 টাকা ছেড়ে দিয়েছি, সেটা হচ্ছে কি? বার্তা। হ্যাঁ নিশি, শোনা যাচ্ছে? তানভীর, হ্যালো? হ্যালো? নিশি, শোনা যাচ্ছে? জি স্যার, আপনি মিউট করে রাখছিলেন। আচ্ছা আচ্ছা, ক্লিয়ার এখন? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো, তোমরা মিউট করবে না, তাহলে আর আনমিউট করতে পারবে না, আমাকে আবার আনমিউট করে দিতে হবে। দুই একজন রাখো যাতে রেসপন্স করতে পারো। সুক্তির কাছ থেকে আমরা জি 25,000, স্যার। সে আমাকে 24,250 টাকা দিয়েছে, তাহলে বাকি থাকে কত? 750 টাকা। সেটা কি? আমি তাকে ছেড়ে দিয়েছি, তার মানে বার্তা। এখানে আমরা প্রদত্ত লিখতে পারি, প্রদত্ত বার্তা। শুধু বার্তা লিখলে হবে, বার্তা ডেবিট। এখন কোনটা ডেবিট হয় সেটা আমরা জানি। বার্তা যখন আমরা দিয়ে থাকি কাউকে, প্রদত্ত বার্তা ডেবিট হয়। আর এখানে যদি আমরা প্রদত্ত লিখি, সমস্যা নাই, না লিখলেও সমস্যা নাই, আমরা বুঝবো যে ডেবিট হয় প্রদত্ত বার্তা। এরপর আছে দেখো অফিস সরঞ্জাম 9,000 টাকা। তো আর এখানে 9,000 টাকা পেয়েছি, নিশ্চয়ই অফিস সরঞ্জাম বিক্রয় করেছি, এটা বোঝা যাবে। বিক্রয় করলেই টাকা আসে, প্রাপ্তি করে। তো বাকি টাকা কোথায় বসবে? অন্যান্য হিসাবে, কারণ অফিস সরঞ্জামের আর কোনো ঘর নাই, আছে? অফিস সরঞ্জামের আর কোনো ঘর নাই, অন্যান্যের ঘরে আসবে। শুধু বিক্রয় এবং দেনাদারের ঘর আছে, তো সেটাই শুধু বসবে। এছাড়া বাকি যত লেনদেন ঘটবে সেটা অন্যান্য ঘরে। এরপর আসো ব্যাংক সুদ। ব্যাংক সুদ কত টাকা? দেখো, আমি বলেছিলাম যে ব্যাংকের যে লেনদেনগুলি, এখানে ব্যাংকের কোনো ঘর থাকবে না, সেটা নগদে প্রাপ্তি ধরে নিতে হবে। আবার প্রদানের ক্ষেত্রে নগদে প্রদানে ধরে নিতে হবে। তো এখানে নগদ প্রাপ্তি যাবে, নগদের ঘরে সব লেনদেনগুলি চলে আসবে প্রথমে। এই যে আসলো ব্যাংক সুদ 1,000 টাকা, আর ব্যাংক সুদ ডেবিট 1,000 টাকা। ক্রেডিট কোথায় হবে? অন্যান্য ঘরে। এখানে যেহেতু ব্যাংকের নাম নাই, সেজন্য অন্যান্য ঘরে হবে। এরপর আমরা কি করব? প্রত্যেকটা কলাম যোগ করব। প্রত্যেকটা কলাম যোগ করলে আমরা যেটা পাই সেটাকে আমরা ক্লোজ করে দেবো। এখানে আর কোনো কাজ নেই, কোনো ব্যালেন্স নেই, কিছু নেই। এখানে আমরা যদি এই টোটাল ডেবিট, এই দুই ডেবিট যোগ করি, অর্থাৎ 1,29,250 আর 750, এই দুটো কি ডেবিট? এই দুটো যদি যোগ করি আর এই তিনটা যদি যোগ করি, তাহলে সমান আসবে। তাহলে সমান হবে, টোটাল ডেবিট ইকুয়াল টু টোটাল ক্রেডিট হবে। কিন্তু আমাদের এখানে কিছু করতে হবে, শুধু যোগফল বের করে। ক্লিয়ার? এরপর আসো রোজিন, দেখো এরপরে দেখো নগদ প্রদান যাবে না। নগদ প্রদান যাবে, তার শর্ত আমরা কিভাবে আঁকবো? দেখো একইভাবে সব, কিছুটা পার্থক্য থাকবে। এখানে দেখো চেক নং আগে ছিল না, লক্ষ্য রাখো, এখানে চেক নং আগে ছিল না, প্রাপ্তি জাবেদায় চেক নং ছিল না, এবার চেক নং থাকবে। তারিখ ছিল, এখানে ছিল ক্রেডিট হিসাব খাত। এখানে ছিল কি, আগেরটাই কি ছিল দেখো, ক্রেডিট হিসাব খাত ছিল না, এখানে চেক নং ছিল না, আর এখানে চেক নং আছে আর ডেবিট হিসাব খাত।
বাকিগুলি ঠিক আছে, কিন্তু এখানে সব হিসাবই ঠিক আছে, কিন্তু ডেবিট ক্রেডিট একটু চেঞ্জ হবে, কারণ নগদ প্রদান করলে ক্রয় হিসাব ডেবিট হবে, পাওনাদার হিসাব ডেবিট হবে, অন্যান্য হিসাব ডেবিট হবে। বাট্টা ক্রেডিট, নগদ ক্রেডিট। এখানে দেখো নগদ এইদিকে ছিল, এদিকে চলে আসছে, এখানে দুইটা ক্রেডিট, তিনটা ডেবিট। ছক সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হবে, তাহলে এই অঙ্কগুলি একেবারে ইজি। নগদ প্রদান যাবে না। আমরা যে এন্ট্রিগুলি দেখেছি সেখান থেকে যেগুলি মাধ্যমে টাকা চলে গেছে, যেগুলির মাধ্যমে টাকা চলে গেছে সেগুলি নগদ প্রদান জাবেদায় বলবে। আমরা দেখব কোন এন্ট্রিগুলি, কত তারিখের লেনদেনগুলি টাকা চলে গেছে। দেখো মার্চ 2, মার্চ 2 এ কি হয়েছে? ক্রয়। এই জন্য নাম না লেখা থাকলে বুঝতে হবে ক্রয় হয়েছে। আমি প্রশ্ন না দেখো তুমি বলতে পারবে যে এখানে ডট মানে কি, ক্রয় হয়েছে। ওখানে ছিল বিক্রয়ের সময় ডট, এখানে বিক্রয় নেই, এখানে আছে ক্রয়। ক্রয় করলে কি টাকা চলে যায়, ক্রয় করলে কি টাকা চলে যায়। তাহলে এই যে মার্চ মাসের যে লেনদেনটা, এটা টাকা নগদে প্রথমে বসবে আর ক্রয়ে বসবে। 10 তারিখে উত্তোলন, দেখো উত্তোলনের প্রথম অংশ, প্রশ্নে দেখো প্রথম অংশ, দ্বিতীয় অংশ কিন্তু পণ্য উত্তোলন। এখানে পণ্য উত্তোলন আসবে না, নগদ প্রদান জাবেদা আসবে না। সেটা আমরা ক নং প্রশ্নে করে দিয়েছি যে 1000 টাকা পণ্য উত্তোলন, সেটা আসবে না, সেটা ক নং প্রশ্ন লিখে দিয়েছি। প্রথম যে অংশটা আছে উত্তোলন নগদ, সেই টাকাটা আসবে। আর সাতমানকে আমরা চেক দিয়েছি, আর ভাড়া হিসাবে আমরা চেক দিয়েছি। আচ্ছা, এবার দেখো আমরা কিভাবে এটা লিপিবদ্ধ করবো টাকাটা। এই তারিখগুলি 2, 10, 14, 22, এই 4টা তারিখে টাকা চলে গেছে, প্রদান, নগদ প্রদান, সেটা নগদ প্রদানে লিখতে হবে। এবার আসো 25,000 টাকার পণ্য ক্রয়, তাহলে পণ্য ক্রয় করলে টাকা চলে যায়, নগদ আগে ক্রেডিট করে দিলাম, নগদ দিলাম। এরপর আরেকটা অংশ কোথায় বসবে? ক্রয়। কিসের মাধ্যমে, কোথায়, কেন টাকা চলে গেল, নগদ টাকা কেন চলে গেল? ক্রয় করেছিলাম সেই জন্য। ঠিক আছে। এরপর আসো 10 তারিখে নগদ টাকা চলে গেল, নগদানের ঘরে সবই বসবে, আগেই বলেছি নগদানের ঘরে সব টাকা বসবে, প্রথমে নগদের ঘরে বসবে। এরপর হিসাব করবো আর একটা কোথায় বসবে, নগদ যেহেতু ক্রেডিট, আর একটা ডেবিটের ঘরে বসবে। সেটা কোথায়? ক্রয়ে, পাওনাদারে, না অন্যান্য? এখানে যেহেতু উত্তোলন, এখানে কোনো উত্তোলন হিডিং নাই, আছে উত্তোলন নামে আছে কিছু নাই, তাহলে অন্যান্য ঘরে বসবে। ক্লিয়ার কিনা নিশি? জি স্যার। যেহেতু নগদ টাকা চলে গেছে, কোথায় চলে গেছে? এখানে ক্রয় এবং পাওনাদার, আর আছে অন্যান্য, উত্তোলনের নাম নাই, তাহলে উত্তোলন অন্যান্যের ঘরে বসবে। 14 তারিখে কি করেছি আমরা? সাতমান এন্টারপ্রাইজ কে সে কত টাকা পেত? 30,000 টাকা পেত, তাকে দিয়েছি কত? 29,000 টাকা। সাদমান এন্টারপ্রাইজ কত টাকা পেত? 30,000 টাকা পেত, কিন্তু তাকে নগদ টাকা দিয়েছি 29,000, তাহলে বাকি থাকে কত? 1,000। সে 1,000 টাকা বাট্টা, সে 1,000 টাকা বাট্টা, অর্থাৎ আমি কম দিয়েছি, তার মানে আমি পেয়েছি বাট্টা। এই জন্য এখানে আমরা প্রাপ্ত বাট্টা লিখি। কি লিখি? প্রাপ্ত বাট্টা লিখি। সেজন্য আমরা এখানে কি লিখি? প্রাপ্ত বাট্টা লিখি। এখানে আমরা প্রাপ্ত বাট্টা লিখি। আচ্ছা, এবার 14 তারিখে আসো, 22 তারিখে আসো। এখানে দেখো এই যে চেক নম্বর, এটা প্রশ্নে উল্লেখ আছে যে এত নম্বর চেক দেওয়া হয়েছে। এই জন্য চেক নং এর ঘরে এই যে সাতমানেকে কত নম্বর চেক দিলাম, সেই চেক নম্বরটা এখানে লিখে রাখা। ঠিক তেমনি ভাবে ভাড়া দিলাম, তখনও চেকে দিয়েছি ভাড়া। আর এখানে আগেই বলেছি আমি, এখানে ব্যাংক হিসাব থাকবে না, এখানে চেকে লেনদেন এবং নগদ লেনদেন উভয়টাই নগদান ঘরে বসে। ঠিক আছে। এরপরে দেখো 22 তারিখে কি হচ্ছে? ভাড়া দিয়েছি 20,000 টাকা, ভাড়া দিয়েছি 20,000 টাকা। তাহলে এখানে ভাড়া দিয়েছি 20,000 টাকা, তো বাকিটা কোথায় বসবে? নগদের ঘরে বসলো, নগদের ঘরে বসলো। বাকিটা কোথায় বসবে? অন্যান্য ঘরে, কারণ এখানে ভাড়া হিসাবের কোনো ঘর নাই, আছে? নাই। যেটার ঘর নাই নির্দিষ্ট, সেটাই অন্যান্য ঘরে বসবে, যেটা নির্দিষ্ট ঘর নাই সেটাই অন্যান্য ঘরে বসবে। এই যে অন্যান্য ঘরে বসিয়ে দিলাম। তাহলে আমরা ক্লিয়ার, নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা। এখানে যেটা আমাদের সেটা হচ্ছে
নগদ প্রদান জাবেদা এবং নগদ প্রাপ্তি জাবেদা, এই দুটো যে ছক আছে, এর ছক দুটোকে কি পার্থক্য? নগদ প্রদান জাবেদায় কি এখানে ডেবিট হিসাব খাত লিখতে হয়, ওখানে ক্রেডিট হিসাব খাত লিখতে হয়, এখানে চেক নং লিখতে হয়, নগদ প্রাপ্তি জাবেদায় চেক নং লিখতে হয় না। ওখানে বিক্রয় হিসাব ডেবিট, ওখানে এখানে ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট। আর ওখানে হবে নগদ দান হিসাব ডেবিট, বাট্টা হিসাব ডেবিট, আর বিক্রয় আর দেনাদার আর অন্যান্য হিসাব ক্রেডিট। এই পার্থক্যগুলি লক্ষ্য রেখে আমাদের এই সফটটাকে সুন্দরভাবে জানতে হবে। এরপরে বসানোটা খুবই ইজি। তুমি প্রশ্নটা পড়বে আর দেখবে যে কোনগুলি আসবে না নগদ নগদ প্রদান প্রাপ্তি জাবেদায়, সেটা বাদ দিয়ে বাকিগুলি যেগুলির মাধ্যমে টাকা আসবে সেগুলি নগদ প্রাপ্তি জাবেদায়, আর যেগুলির মাধ্যমে যে লেনদেনের মাধ্যমে টাকা চলে যাবে সেগুলি নগদ প্রদান জাবেদায় বলে। খুবই সহজ। এরপরে আমরা কি করবো, এখানে যোগ করে দেবো, যোগ করে দেবো, আর কিছুই না। প্রত্যেকটা লাইন যোগ করবো, প্রত্যেকটা কলাম যোগ করবো, এখানে কোনো ব্যালেন্স করতে হবে না। তারপরে হিসাব ক্লোজ করে দেবো, দুটি দাগ দিয়ে হিসাব ক্লোজ করে দেবো। আচ্ছা, এরপর আমরা 5 নম্বর সৃজনশীল দেখবো। 5 নং শেষ করতে চাইবো, একটু দ্রুত বলতে হবে, সময় খুব অল্প আছে। প্রশ্নটা তোমরা করে নাও, আমরা সরাসরি এসে যাই, অঙ্কে চলে যাই। উপযুক্ত তথ্য হতে কোনটা এন্ট্রির পরিমাণ? জুমে ডিস্টার্ব করছে। কোনটা এন্ট্রি পরিমাণ, এখন কোনটা এন্ট্রিটা কি সেটা জানতে হবে আমাদের। কন্টেন্টই হচ্ছে বিপরীত দাখিলা। কন্টেন্টই মানে হচ্ছে কি, বিপরীত দাখিলা। অর্থাৎ নগদান বইয়ে এমন কিছু এন্ট্রি আছে যেটা নগদান বইয়ের ডেবিট ক্রেডিট উভয় দিকে বসবে, উভয় দিকে বসবে, ডেবিটও বসবে ক্রেডিটও বসবে। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে, শুধু ডেবিট ক্রেডিটে বসলে হবে না, ডেবিট ক্রেডিটে যে নগদান এবং ব্যাংক হিসাব থাকবে, এই দুটি হিসাবকে প্রভাবিত করবে, দুটি হিসাবকে প্রভাবিত করবে। অর্থাৎ ডেবিটে যদি নগদে টাকা বসে, ক্রেডিটে ব্যাংকে বসবে, আবার ডেবিটে যদি ব্যাংকে টাকা বসে, ক্রেডিটে নগদে টাকা বসবে। সেটাই হচ্ছে কন্টেন্টি, সেটাই হচ্ছে কন্টেন্টি, বিপরীত দাখিলা। কন্টেন্টি মানে হচ্ছে বিপরীত দাখিলা। এখানে বিপরীত দাখিলার জন্য যে এন্ট্রিগুলি আছে সীমিত এন্ট্রি। একটা হচ্ছে ব্যাংকে নগদ টাকা জমা দিলে কোনটা হয়, আবার ব্যাংক থেকে নগদ টাকা মানে ব্যবসায়ের জন্য যে টাকাটা তোলা হয় সেটা কোনটা হয়। কিন্তু ব্যাংক থেকে যদি মালিক নিয়ে নেয় সেটা কোনটা হবে না। ব্যাংকে যদি আমি কোনোভাবে টাকা জমা দেই নগদ টাকা, তাহলেই কোনটা হবে, কিন্তু অন্য কেউ যদি ব্যাংকে জমা দেয় তাহলে কিন্তু কোনটা হবে না। যেমন একজন পাওনাদারের কাছ থেকে যদি আমি টাকা পাই, সে যদি আমার ব্যাংক অ্যাকাউন্টে, ব্যবসায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেয়, সেটা কোনটা হবে না। কোনটা হবে, ব্যবসায়ের টাকা যদি কোনোভাবে ব্যাংকে জমা দেয়, তাহলে ব্যবসায়ের নগদ টাকা কমে আর ব্যাংকের নগদ টাকা বৃদ্ধি পায়, এই জন্য কোনটা। আবার ব্যাংক থেকে যদি ব্যবসায়ের প্রয়োজনীয় টাকা নিয়ে আসি, তাহলে কোনটা হবে, কারণ ব্যাংকের টাকা কমে ব্যবসায়ের টাকা বৃদ্ধি পায়, এই জন্য এই লেনদেন দুটি কোনটা হয়। কিন্তু যদি মালিক ব্যাংক থেকে নিয়ে নেয় কোনটা হবে না, অথবা অন্য কেউ যদি আমার ব্যাংকে টাকা জমা দেয় সেটাও কোনটা হবে না। তাহলে দেখো এখানে আমরা যে জিনিসটা দেখবো, কোনটা এন্ট্রির এখানে এন্ট্রি আছে দেখো, এই যে ব্যাংক হতে উত্তোলন, 5 তারিখ ব্যাংক হতে উত্তোলন। তার মানে ব্যাংক হতে উত্তোলন কথাটা বললে আমাকে বুঝতে হবে ব্যবসার প্রয়োজনে এই টাকাটা নিয়ে আসা হয়েছে, এই জন্য এটা কোনটা হবে, এটা কোনটা হবে। আবার 25 তারিখ দেখো, ব্যাংক জমাতিরিক্ত 10,000 টাকা পরিশোধ। তার মানে আমি আগে ব্যাংক থেকে বেশি টাকা নিয়ে এসেছিলাম, জমাতিরিক্ত উত্তোলন করেছিলাম, এখন আমি ব্যাংকে টাকা জমা দিয়েছি। ব্যাংকে এটা মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা, ব্যাংক জমাতিরিক্ত টাকা পরিশোধ করা মানে হচ্ছে ব্যাংকে টাকা জমা দেওয়া। তো এই দুইটা 25, 5 এবং 25, এই দেখো ভিন্ন কালারের আছে এই দুটি, এই দুটি কি হবে, কোনটা হবে, এই দুটি কোনটা হবে। তাহলে ক নং উত্তরে কি আসবে, আমরা ছকটা এভাবে আঁকবো, তারিখ, বিবরণ, টাকা, টাকা।
ব্যাংক হতে উত্তোলন হচ্ছে 5,000 আর ব্যাংক জমাকৃত টাকা পরিশোধ হচ্ছে 1,000। আমার যোগ করে দেব। আমাদের হাতে মাত্র 6 মিনিট সময় আছে, এজন্য একটু দ্রুত করতে হবে। এরপরে দুঘরে নগদান বই করব, একটু দ্রুতই করতে হবে, নাহলে শেষ করতে পারবো না। এখানে টাইম যেহেতু সীমিত তোমরা জানো। প্রথমে আমরা ব্যালেন্স দেখবো, ব্যালেন্স বিডি, অর্থাৎ নগদে এত টাকা ছিল, নগদ হাতে নগদ, আর ব্যাংকে জমার উদ্বৃত্ত ছিল এত টাকা। শুরুতে যদি ব্যাংক ওডি বা ওভারড্রাফট না থাকে তাহলে একই দিকে বসে। ব্যাংক জমার যদি ক্রেডিট উদ্বৃত্ত থাকে অথবা ব্যাংক জমাতিরিক্ত বা ব্যাংক ওডি থাকে তখন ক্রেডিট দিকে বসে। আচ্ছা, এরপর আসো বিক্রয়। বিক্রয় করলে টাকা আসে এবং সেটা চেকের মাধ্যমে হয়, এই জন্য ব্যাংকে চলে আসে টাকাটা। লক্ষ্য রেখেছো? আর 5 তারিখে দেখো, 5 তারিখের কোনটা যেটা বলেছিলাম, 5 তারিখে কোনটা কোনটা এই যে ব্যাংক থেকে টাকা তুলেছি, ক্রেডিট। ক্রেডিটে বসানো মানে কমানো, ক্রেডিটে বসানো মানে কি কমানো, ব্যাংক থেকে কমলো। এখন নাম হবে বিপরীত, ব্যাংকে টাকা বসলে নাম হয় বিপরীত, নগদান হিসাব। এটা একটু দীর্ঘ আলোচনার দরকার ছিল, আমি সংক্ষেপে তাড়াতাড়ি বলছি, পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ করব। 5,000 টাকা কমলো, এখানে নামে কি হবে নগদান হিসাব। দেখো এটা আবার এই টাকাটা কোথায় আছে, এই 5,000 টাকা আবার ব্যাংক থেকে কোথায় এসেছে, নগদে, নগদে আসবে, এই জন্য নগদে লিখতে হবে, এই যে নগদে লিখলাম ব্যাংক হিসাব। আর এই খতিয়ান পৃষ্ঠার ঘরে অথবা বিবরণের ঘরে ক লিখে ব্র্যাকেট ব্র্যাকেট দেবো, অর্থাৎ কোনটার সংকেত, মানে একটা সংকেত ক, কোনটা কোনটা 5 তারিখে কোনটা। এখানে ব্যাংক কমেছে, নগদ বেড়েছে, এই জন্য কোনটা উভয় দিকে বসলো এবং উভয় দিকে বিপরীত দিকে, এদিকে নগদে বসেছে আর এদিকে ব্যাংকে বসেছে, এটার নাম কোনটা। 10 তারিখে ক্রয় করেছি, ক্রয় করার ফলে টাকা চলে যায়, এই জন্য ক্রেডিট দিকে চলে গেলে ক্রেডিট। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখো নগদ প্রদান যাবে তাই ক্রেডিটে, যেটা এখানেও ক্রেডিটে একই। বাস 10টা এন্ট্রি আমাদেরকে 1 থেকে 10 তারিখ বলেছে। এখন আমরা ব্যালেন্স কিভাবে করব দেখো, প্রথমে নগদ যোগ করব, 19,000 আর 5,000 24,000, এইদিকে 24,000 লিখবো, তাহলে এখানে তো 24,000 নাই, এটা বিয়োগ করলে যা হবে ওটা হবে ব্যালেন্স সিডি 19,250, ঠিক আছে। এরপর আবার ব্যাংক যোগ করব, ব্যাংক যোগ করবো 31,000, 31 থেকে 5,000 বাদ দেবো, তাহলে কত হয় 26,000। এই ব্যালেন্স সিডি একবার লিখলে হবে, পাশাপাশি ব্যালেন্স সিডি 26,000। এরপর ক্লোজ করে দেব, এটাকে আবার ব্যালেন্স বিডি করব। এই সিডিটা পরবর্তী মাসের 1 তারিখে বিডি হবে এখানে, এই যে সেপ্টেম্বর 1, আগস্ট, সেপ্টেম্বর 1 ব্যালেন্স বিডি। এই নগদের টাকা নগদের ঘরে, ব্যাংকের টাকা ব্যাংকের ঘরে, বিপরীত দিকে এসে বসবে ব্যালেন্স সিডি বিডি। বাস। এরপর আসো 3 ঘর নগদান বই, আমরা খুব দ্রুতই যাচ্ছি। 3 ঘর নগদান বইয়ের আমরা সব জানি, শুধু একটা বাট্টার ঘর বেশি হবে, একটা বাট্টার ঘর বেশি হবে, দুই দিকে দুইটা বাট্টার ঘর বেশি হবে, 14টা ছক কলাম হবে। এখন এখানে যে প্রশ্নে তোমাদের ব্যালেন্স বিডি এবং ব্যাংক ওডি বলা আছে, দেখো এই যে ব্যাংক ওডির কারণে ব্যালেন্স বিডি ক্রেডিট দিকে হয়েছে, লক্ষ্য রেখেছো? ব্যালেন্স বিডি নগদেরটা নগদের ঘরেই হয় সবসময়, এটা ক্রেডিট দিকে হয় না। কিন্তু ব্যাংকেরটা যদি বলে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক জমাতিরিক্ত অথবা ব্যাংকের ক্রেডিট ব্যালেন্স, এটা যদি বলে তখন ক্রেডিট হবে। এখানে ব্যাংক ওডি বলা আছে, ওডি মানে ওভারড্রাফট, ওভারড্রাফট হলে ক্রেডিট দিকে হয়, ব্যালেন্স বিডিটা ক্রেডিট দিকে হবে। এরপরে দেখো 12 থেকে আমরা 31 তারিখ পর্যন্ত যে লেনদেনগুলি আছে, জাফর স্টোরের কাছ থেকে কত টাকা পেয়েছি, 5,800 টাকা, কিন্তু তার কাছ থেকে পেতাম কত, 6,000 টাকা, 2,000 টাকা, 200 টাকা কম দিয়েছে, সে 200 টাকা বাট্টার করে লিখলাম। যেদিকে টাকা বসবে বাট্টা সেদিকেই বসবে, বাট্টা নিয়ে কোনো চিন্তা নাই, যেদিকে টাকা বসবে সেদিকে বাট্টা। আমরা টাকাটা পেয়েছি জাফর স্টোর্স থেকে, এই জন্য পেয়েছি ডেবিট দিকে বসবে, এই যে ডেবিট, এদিকে ক্রেডিট। এবং 200 টাকা কম পেয়েছি, 200 টাকা বাট্টার করে। এরপরে 18 তারিখে ক্রয় করেছি, ক্রয় করলে টাকা চলে যায়, এই যে ক্রেডিট দিকে বসালাম। এরপরে 20 তারিখে আছে সেলিমা ট্রেডার্স প্রদান করেছি, তিনি পেতেন কত, 4,500 টাকা, 4,500 টাকা পেতেন, কিন্তু তাকে দিয়েছি 4,300 টাকা, তাহলে 200 টাকা তাকে কম দিয়েছি, এই 200 টাকা হচ্ছে বাট্টা, যেখানে টাকা বসবে তার পাশের বাট্টায় বসবে, ঠিক আছে। এরপর আসো এই ব্যাংক জমাতিরিক্ত টাকা, যে 10,000 টাকা আমি ব্যাংকে জমা দিয়েছিলাম, দেখো এটা কোনটা হয়েছে, দেখো দুই দিকে বসেছে, এই যে দুই দিকে, তাহলে ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে জমা দিলে ব্যাংকে ডেবিট, ব্যাংক বৃদ্ধি পায়, নাম হবে নগদান হিসাব। আর ব্যাংকে টাকা জমা দিলে নগদ টাকা কমে যায়, এই জন্য ক্রেডিট বসাতে হবে, এই যে 25 তারিখে ক্রেডিটে 10,000 বসালাম নগদের ঘরে, নাম হবে ব্যাংক হিসাব। টাকা যে ঘরে বসে নাম হয় বিপরীত, টাকা বসে কোথায়, ব্যাংকে, নাম কি, নগদান হিসাব। আর এখানে টাকা বসছে নগদে, নাম হচ্ছে ব্যাংক হিসাব। এইদিকে বসছে নগদে আর এইদিকে বসছে ব্যাংকে। প্রথমে আমরা নির্ণয় করব যে ব্যাংকে টাকা জমা দিলাম, তাহলে কি ঘটলো, ব্যাংকের টাকা বৃদ্ধি পেলো, তাহলে বৃদ্ধি পেতে হলে তো ডেবিটে ব্যাংকে বসাতে হবে, ব্যাংকে বসালাম, বাস একটা নির্ণয় করে পরে বাকিটা লেখা যাবে।
এখানে ব্যাংকে টাকা বসছে, নাম হবে নগদ। আর এদিকে হবে উল্টো, এখানে ব্যাংকে বসছে, এখানে বসবে নগদে। এখানে নাম আছে নগদ, এখানে নাম হবে ব্যাংক, অথবা বসছে নগদে, নাম হবে ব্যাংক, শেষ। আর কোনটা খতিয়ান পৃষ্ঠার করে কোনটা লিখে ব্র্যাকেট দিয়ে দেবে। এরপরে সুদ দিয়েছি, ব্যাংক ওডির সুদ। এখানে একটা জিনিস বিশ্লেষণের ব্যাপার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবো না। ব্যাংক ওডির সুদ এটা ধরে নেওয়া হয় ব্যাংক কেটে নিয়েছে, আবার অনেকে ধরে ব্যাংক এই ওভার জমাতিরিক্ত সুদ আমরা নগদে দিয়েছি, তখন এখানে বসে। হ্যাঁ, তখন এখানে নগদ টাকা। আসলে ব্যাংকের যে সুদ বা ব্যাপারটা বা চার্জ, এগুলি ব্যাংক নিজে নিজে কেটে নেয়, এই জন্য এটা ব্যাংকের ঘরে বসছে। ঠিক আছে। আচ্ছা, ব্যাংক চার্জ কেটে নিয়েছে 1000, ব্যাংকের ঘরে বসে, অর্থাৎ ব্যাংক কমেছে, আমার হিসাবে টাকা থেকে এত টাকা কমেছে চার্জ কেটে নেওয়ার পর। এরপর আসো দেখো, আমরা নগদ যোগ করব। নগদ যোগ করলে হয় এত টাকা, এখানে হয় এত টাকা। এইটা বাকিটা বিয়োগ করলে যেটা থাকবে সেটা ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট নিশ্চয়ই তোমরা নির্ণয় করতে পারো, না পারলে আমরা ডিটেইলস আবার পরবর্তীতে আলোচনা করব। এরপরে ব্যাংকেরটা যোগ করব, যোগ করে কি করব, ব্যাংকের ব্যালেন্স এইদিকে, ব্যাংকেরটা এইদিকে বড়, এই জন্য ব্যালেন্স শিট এইদিকে হয়েছে। আর বারটা শুধু যোগ